জিয়াউর রহমান আচ্ছাদিত ইতিহাস লিখেছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম। অধ্যায় 6, জিয়াউর রহমান নেতৃত্ব কর্মকৌশল ও জাতীয় স্বার্থ। 1. পরিবর্তনশীল বিশ্বের রাজনীতির অধ্যয়নের দিকপাল রাষ্ট্রবিজ্ঞানী এস.পি. হাটিংটন দুটো প্রেক্ষিতে রাজনৈতিক নেতৃত্বের ধরন ধারণ বা গতি প্রকৃতি ব্যাখ্যা বিশ্লেষণের পরামর্শ দিয়েছেন। এই দুটো প্রেক্ষিতের প্রথমটি ব্যক্তিগত, দ্বিতীয়টি সমষ্টিক। প্রথমটিকে মনস্তাত্ত্বিক প্রেক্ষিত বলা যেতে পারে। মনস্তাত্ত্বিক মানদণ্ড ব্যক্তিত্ব, ব্যবহার এবং বিশ্বাসকে ধারণ করে, আর সমষ্টিক মানদণ্ড সংগঠন ও সমষ্টির সমন্বয়ে প্রস্ফুটিত জীবনবোধের প্রতিফলন ঘটায়। সমষ্টির ব্যাপারটি আরও ব্যাপক। নেতা বিষয়টিকে কিভাবে গ্রহণ করেন এবং কিভাবে আরোপিত দায়িত্ব সম্পাদন করেন নেতৃত্বের বিচারে তা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে নেতৃত্বের সফলতা ব্যর্থতা আবার দুটো বিষয়ের উপর নির্ভরশীল: রাষ্ট্রনায়কোচিত দূরদৃষ্টি এবং রাজনৈতিক প্রথা প্রতিষ্ঠান গড়ার সফলতা। এইসব দৃষ্টিভঙ্গিতেই উপস্থাপিত নিবন্ধে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, কর্মধারা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে অবদানের ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়াস বিধৃত। 2. জাতীয় নেতৃবৃন্দ সাধারণত দুটো উপায়ে গণমানুষকে পরিচালিত করেন, রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণও করেন। প্রথমত গণজাগরণ, দ্বিতীয়ত গণ উন্নয়ন। জাতীয় মুক্তির ধারণা শোষিত বঞ্চিত মানুষের অধিকার অর্জন এবং কোনো বিশেষ অর্জনের জন্য গণজাগরণ সৃষ্টি করা যেতে পারে। অপরদিকে জাতীয় উন্নয়ন এবং অগ্রগতির জন্য আর্থসামাজিক প্রবৃদ্ধির জন্য গণ অংশগ্রহণের কর্মসূচি ও পরিকল্পনার মাধ্যমে জাতিকে এগিয়ে নেওয়া যেতে পারে। জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতির মুক্তি এবং উন্নয়নের জন্য একই সাথে উভয় রণকৌশল গ্রহণ করেছিলেন। প্রাথমিক পর্যায়ে তিনি তার রাষ্ট্রযন্ত্র এবং পরবর্তীকালে রাজনৈতিক সংগঠনের মাধ্যমে মুক্তি এবং উন্নয়নের জোয়ার সৃষ্টি করেন। একজন বাংলাদেশি গবেষক স্বীকার করেন যে হিজ লিডারশিপ অ্যানুয়ালি দ্য রুরাল আনেজেস ফর পার্টিসিপেশন ইন লোকাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অন এ কালেকটিভ সেলফ হেল্প বেসিস। 3. একজন সম্মোহনী নেতা স্বভাবতই আবেগাপ্লুত, স্বকীয় বৈশিষ্ট্যে ও নিজস্ব আবেদনে আপন ভুবনে সমুজ্জ্বল। জিয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। জিয়া আমাদের এই পিতৃভূমির আর সব নেতাদের চেয়ে স্বতন্ত্র ছিলেন। তিনিই বাংলাদেশের সিকি শতাব্দীর ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট যিনি শত শত মাইল পায়ে হেঁটে বেড়াতেন। তার আবেদন, তার আদেশ নিষেধ তিনি ব্যক্তিগতভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। গ্রাম বাংলার হাজার হাজার মানুষের অনুভব অনুভূতিকে জেনে তিনি তার রাজনীতির ভেলা সাজিয়েছেন, উন্নয়নের নতুন সংজ্ঞা নির্ধারণ করেছেন। রাজনীতিকে গ্রামের গহীন গভীরে নিয়ে যাওয়ার নিজস্ব ধ্যান ধারণা ও পরিকল্পনা নিয়ে তিনি এগুচ্ছিলেন। তার নেতৃত্ব সরকার ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি করেছিল, আর এই সেতুবন্ধ দেশের রাজনৈতিক প্রতিক্রিয়ায় তাৎপর্যপূর্ণ অবদান রেখেছিল। তার আবেদনের এই অভিনবত্ব রাজনৈতিক অঙ্গন এবং তার নিজস্ব দলকে প্রভাবিত করেছিল এবং জনপ্রিয় করে তুলেছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক নেতৃত্বের ধরন ধারণ স্বভাব প্রকৃতি আসলেই আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে আমূল পরিবর্তনের ইঙ্গিতবহ ছিল। একবার জিয়াউর রহমান বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। এর দ্বারা জিয়াউর রহমান শাব্দিক অর্থেই রাজনীতিকে কঠিন বা বিধিনিষেধ যুক্ত করতে চাননি। তার এই কথার অর্থ ছিল ব্যাক টু দ্য ভিলেজ, বাংলাদেশের গণমানুষের পীঠস্থান গ্রামে ফিরে যেতে রাজনীতিবিদদের বাধ্য করা। রাজধানী কেন্দ্রিক প্রাসাদ রাজনীতির বেড়াজাল থেকে তিনি জনগণকে মুক্ত করতে চেয়েছিলেন। 4. প্রেসিডেন্ট জিয়ার রাজনীতির বিশেষ তাৎপর্য ছিল গ্রামীণ জনগোষ্ঠীকে ক. স্বনির্ভরতা আন্দোলন, খ. খাদ্যশস্য উৎপাদন দ্বিগুণকরণের প্রচেষ্টা, গ. খাল খনন কর্মসূচি, ঘ. গণশিক্ষা কর্মসূচি, জনসংখ্যা নিয়ন্ত্রণ অভিযান, চ. গ্রাম সরকার গঠন, ছ. যুব কমপ্লেক্স প্রতিষ্ঠা, জ. বৃক্ষরোপণ কর্মসূচি, ঝ. গ্রাম প্রতিরক্ষা দল অর্থাৎ ভিডিপি ইত্যাদি উন্নয়ন ও জাতি গঠন কার্যক্রমের মাধ্যমে জাতীয় জীবনে উন্নয়নের নতুন গতি সঞ্চার। একজন প্রেসিডেন্ট বেতার ভাষণে, জনসভায় কি পথসভায় তার প্রশাসন, রাজনীতি ও প্রতিপক্ষের জবাবি বক্তব্যের পরিবর্তে বেশি করে ধান ফলাতে বলতেন, খাল খনন করতে বলতেন এবং গাছ লাগাতে বলতেন। এটি সত্যি একটি বিরল আবেদন। বিস্তারিত বিবরণের জন্য এই গ্রন্থের বেসামরিকরণ প্রক্রিয়ার শেষ অংশ দেখুন। জিয়ার শাসনকালের প্রতিটি দিন, প্রতিটি সময় কেটেছে ওই উন্নয়নমূলক কাজে। বিশেষত শুকনাকাল খাল খনন কর্মসূচিতেই কেটেছে। দেখা যেত প্রেসিডেন্ট নিজেই কোদাল নিয়ে মাটি কাটতে এগিয়ে গেছেন। হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করেছে। সাধারণ মানুষ এইসব খালের মাধ্যমে শুকনা মৌসুমে সেচের মাধ্যমে পানি এনে পানিশূন্য জমিতে চাষাবাদ করেছে। তার শাসনকালে সর্বাধিক কর্মদিবস কেটেছে খাল খননের মতো জনপ্রিয় কার্যক্রমে। রাজধানীর বাইরে জিয়া কাটিয়েছেন অসংখ্য দিন, অসংখ্য রাত। তিনি
বিভাগীয় সদর এমনকি জেলা সদরেও ক্যাবিনেট মিটিং করেছেন। স্থানীয়ভাবে সরেজমিনে সমস্যাটি অনুধাবনের জন্য এবং তার সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে তিনি এসব মিটিং করতেন। মার্কিন সাংবাদিক মার্কাস ফান্ডাকে একজন বাংলাদেশ বিশেষজ্ঞ বলে মূল্যায়ন করা হয়। তিনি সাক্ষ্য দেন, আই স হিম লিভিং দ্য ক্যাপিটাল বাই হেলিকপ্টার আফটার অ্যান আর্লি ব্রেকফাস্ট অ্যান্ড রিটার্নিং জাস্ট বিফোর ডাস্ক। 4. জিয়া বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে অজপাড়া গায়ে যেতেন। গ্রামের লোকজন এবং স্থানীয় সরকারি কর্মকর্তাদের থেকে স্থানীয় এবং জাতীয় বিষয়ে তাদের বক্তব্য ধৈর্য সহকারে শুনতেন। তিনি কেবলই শুনতেন, মাঝে মধ্যে দুই একটা প্রশ্ন ছুড়ে দিতেন। লোকজনকে নিয়ে হাঁটতেন মাইলের পর মাইল। তার ভ্রমণসঙ্গীরা, বিশেষত আমলারা, পেরে উঠতেন না, তবুও তার পথ চলা থেমে থাকতো না। আরেকজন মার্কিন লেখক তার এই পথ চলাকে মাও সেতুংয়ের লং মার্চের সাথে তুলনা করেছেন। তিনি আরও মন্তব্য করেন যে গ্রাম বাংলার পথে ঘাটে হাটে মাঠে তিনি এতটা হেঁটেছেন, সম্ভবত এই জাতির আর দুইজন প্রাণপুরুষ, শেরে বাংলা একে ফজলুল হক অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের গ্রামাঞ্চলে এতটা দেখেননি। 5. পথ চলতে চলতে তিনি হঠাৎ করেই কোনো এক কুঁড়েঘরের বারান্দায় অথবা কৃষকের দলিজে পা রাখতেন। উদ্দেশ্য নিজের চোখে তাদের অবস্থা দেখা এবং তাদেরকে আরও ফসল, আরও গাছগাছালি লাগাবার জন্য উৎসাহিত করা। তিনি বলতেন, আমরা গ্রামের মানুষকে বোকা বানিয়ে রাখতে পারি না, আমরা তাদের নিরক্ষর রাখতে পারি না। এইসব লোকেদের এইভাবে রেখে শহুরে লোকজন ভালো থাকতে পারে না। সুতরাং তৃণমূল পর্যায় থেকে আমাদের সমাজকে গঠন করতে শুরু করেছি আমরা। এইসব ভ্রমণের মাধ্যমে তার উদ্দেশ্য ছিল বিবিধ। 1. দীর্ঘমেয়াদী গ্রাম উন্নয়ন। 2. সমাজের সর্বস্তরে বিশেষত তৃণমূল পর্যায়ে প্রথা প্রতিষ্ঠান নির্মাণ। 3. তার ক্ষমতার ভিতকে পাকাপোক্তকরণ। খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী জিল্লুর রহমান খান মন্তব্য করেন যে এই ক্ষেত্রে তিনি তার পূর্বসূরি আইয়ুব খানের চেয়েও অগ্রগামী ছিলেন। জনাব খান তৃতীয় বিশ্বের সম্মোহনী প্রবাদ পুরুষ ফিদেল ক্যাস্ট্রো, জুলিয়াস নায়ার, সুকর্ণ এবং বাংলাদেশের নিকট অতীতের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ গড়ার প্রয়াসের সাথে জিয়াউর রহমানের তুলনামূলক আলোচনা করেন। 7. জিয়াউর রহমান নবগঠিত রাজনৈতিক দল এবং সাধারণ ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে এলিট ম্যাচ গ্যাপ সম্পর্কে সতর্ক ছিলেন। তার নিজ হাতে লেখা শর্ট নোট এবং রাজনৈতিক প্রশিক্ষণমূলক বক্তৃতাসমূহ প্রমাণ করে যে বিএনপিতে খুব সাধারণ মানুষের জায়গা যে হয়নি তা তিনি অনুধাবন করতে পেরেছিলেন। দেশ থেকে নিরক্ষরতা দূর করার জন্য তিনি নিরন্তর চেষ্টা করেছেন। তিনি এই অভিযানকে অভিহিত করেছিলেন দ্বিতীয় বিপ্লব বলে। জনসংখ্যা নিরোধ কার্যক্রম সম্পর্কেও তার একই ধরনের নিষ্ঠা ও ঐকান্তিকতা ছিল। তিনি এই ক্ষেত্রে ধর্মীয় নেতাদের সমর্থনের সংগ্রহেরও চেষ্টা করেছেন। জনসভায় তিনি পরিবার পরিকল্পনা গ্রহণের সপক্ষে জনগণকে দুই হাত তুলে সমর্থন জ্ঞাপনের আহ্বান জানাতেন। তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। জনগণের জন্য ছিল তার বিরল ভালোবাসা। জনগণও তাকে বিরল ভালোবাসা দিয়েছিল। এটা একটা অবাক করা ব্যাপার যে একজন কেতাদুরস্ত সৈনিক নেতা উর্দি ছেড়ে অল্প সময়েই জনগণের ভাষা রপ্ত করেছিলেন। 1975-এর পরবর্তীকালে রাজনৈতিক আবহাওয়ার মেরুকরণ, বাধ্যবাধকতা তাকে এমন কিছু রাজনৈতিক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল যা দেখে মনে হতে পারে তিনি দক্ষিণপন্থী, কিন্তু আসলে তিনি ছিলেন বামপন্থী। অবশ্য মার্ক্সীয় দর্শন অনুযায়ী নয়। গরিব, নিতান্ত অসহায় মানুষের জন্য তার মমত্ব ছিল। কৃষক এবং শ্রমিকদের জন্য তার কার্যক্রম পর্যালোচনা করলেই এর প্রমাণ মিলবে। রাজনৈতিক অঙ্গনে রুশ ভারত বিরোধী বামপন্থী মহলের প্রতি তিনি নৈতিক নৈকট্য অনুভব করতেন। ইসলাম ও ইসলামপন্থীদের প্রতি যতটা তার রাজনৈতিক কমিটমেন্ট ছিল, নৈতিক কমিটমেন্ট হয়তো অতটা ছিল না। তার ক্যাবিনেট গঠন ও তার আশেপাশে বুদ্ধিজীবীদের সমাবেশ বিচারেও এই কথা বলা যায়। তিনি তার দলীয় গঠনতন্ত্র, ঘোষণাপত্র, বেতার বক্তৃতা এবং জনসভায় প্রচুর বামঘেঁষা শব্দাবলী, বিপ্লব, শ্রমিকরাজ, কৃষকরাজ, শোষিতের মুক্তি ইত্যাদি ব্যবহার করতেন। 6. দেশের মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিদেশে জিয়াউর রহমান তার ব্যক্তিগত সততার জন্য প্রশংসিত ছিল। তার মৃত্যুর সময় ঢাকা শহরে তার 1 ইঞ্চি জমিও ছিল না। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তার ব্যক্তিগত সম্পত্তি বলতে তেমন কিছুই ছিল না। তার পারিবারিক জীবন ছিল স্বচ্ছ, স্বাভাবিক ও সুন্দর। তিনি স্বজনপ্রীতিকে প্রশ্রয় দেন নাই। নিজ পরিবার ও নিকটাত্মীয়দের তদবির এবং তোষণ থেকে দূরে ছিলেন। মার্কাস ফ্রান্ডার বক্তব্য অনুযায়ী, one of those resources that Ziaur Rahman can speak so blithely about corruption in his personal reputation for scrupulous honesty where his own family is cornered. Indeed, there has not been the slightest hint of the kind of familiar corruption that surrounded Mujibur Rahman when he was alive, or of charges
that have tainted most leading politicians in Bangladesh. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া 7. জিয়াউর রহমান তার সৈনিক উত্তরাধিকারের কারণে কর্তৃত্ববাদী প্রবণ ছিলেন, কিন্তু রাজনৈতিক দল সংগঠনের পর তিনি সম্মতিপ্রবণ হওয়ার প্রয়াসী ছিলেন। তিনি দ্রুততর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বিশ্বাসী ছিলেন। অতি আমলাতান্ত্রিক লালফিতা বা দীর্ঘসূত্রিতায় ত্যক্ত বিরক্ত হতেন। প্রয়োজনে তিনি এককভাবে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতেন। তবে এইসব সিদ্ধান্ত যদি হতো জাতীয় গুরুত্বপূর্ণ অথবা দলের পক্ষ থেকে মৌলিক কোনো সিদ্ধান্ত, তিনি পরবর্তীকালে এটি যথাযথ পর্যায়ে অনুমোদন করিয়ে নিতেন এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়ার কারণ ব্যাখ্যা করতেন। তিনিই ছিলেন ক্ষমতার মধ্যমণি, কেউ কখনো তাকে প্রশ্ন করত না। কিন্তু তিনি নিজেই গণতান্ত্রিক মূল্যবোধে সমৃদ্ধ ছিলেন। সময় সুযোগ থাকলে কখনো কখনো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞ মতামত, সহযোগীদের সাথে পরামর্শ ব্যতীত সিদ্ধান্ত গ্রহণ করতেন না। যখন কোনো বিশেষ বিষয়ে বা চেনে বা ব্যক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন ছিল, তিনি সংশ্লিষ্ট বা সম্পৃক্ত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ না করে সিদ্ধান্ত নিতেন না। কোনো জাতিগত বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের মতামত নিতেন। ঘন্টার পর ঘন্টা, বৈঠকের পর বৈঠক দিয়ে তিনি মনোযোগ সহকারে শুনতেন। একই বিষয়ে বিপরীত দৃষ্টিভঙ্গির ব্যাপারেও তার সমান আগ্রহ ছিল। তার এই বিষয়ে বিশেষজ্ঞদের তালিকায় ছিল শীর্ষ আমলা, খ্যাতিমান বুদ্ধিজীবী, সফল ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার শীর্ষ এবং প্রধান ব্যক্তিত্ববৃন্দ। এভাবে গোটা শাসনকালে তিনি সতর্ক, ধীরস্থির নীতিভঙ্গির মাধ্যমে শাসনকার্য পরিচালনা করেন। তবে তার নিজস্ব রাজনৈতিক দলের মাধ্যমেই তিনি সবকিছু করতে চাইতেন। শীর্ষস্থানীয় রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর তালুকদার মনিরুজ্জামান জিয়ার সরকারি যে কোনো সিদ্ধান্ত ঘোষণার পূর্বে রাজনৈতিক সহযোগীদের সাথে আলাপ আলোচনার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। তিনি এই প্রসঙ্গে তুরস্কের রিপাবলিকান পিপলস পার্টির সাথে কামাল আতাতুর্কের বিশ্বস্ত সম্পর্কের কথা, বিএনপির সাথে জিয়া রহমানের নির্ভরতার তুলনা করেন। তিনি তার নিজস্ব রাজনৈতিক কর্মী সহ সর্বস্তরের মানুষকে ব্যাপক সাক্ষাৎকার দিতেন এবং দেশ, জাতি এবং দল সম্পর্কে তাদেরও মতামতের মূল্যায়ন করতেন। জিয়াউর রহমান এতদ্দেশীয় রাজনৈতিক নেতাদের মতো সব ব্যাপারেই হ্যাঁ বলতেন না, তিনি না বলতে জানতেন। দলীয় নেতাকর্মীদের খাই খাই মানসিকতার তীব্র সমালোচনা করতেন। অন্য সব রাজনৈতিক নেতাদের মতো পিঠ চাপড়ানো বা শুধু কথায় তুষ্ট করার নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন না। তবে তিনি নেতাকর্মীদের আবদার যে রক্ষা করতেন না, এমনও নয়। তিনি অনুরোধের ঢেকে গিলতেন খুব দায়ে ঠেকে এবং তা এমনভাবে করতেন যেন তার দৃষ্টিকটু বা বেআইনি না হয়। রাজনৈতিক বর্ষ পরিক্রমায় তার মধ্যে সম্ভবত এই ধারণা বদ্ধমূল হয়ে পড়ে যে এতদ্দেশীয় রাজনীতিতে দুর্নীতির আশ্রয় প্রশ্রয় না দিলে রাজনীতিতে টিকে থাকা দায়। পরবর্তীকালে এই ধারণার বশে তিনি নিরঙ্কুশ ব্যক্তিগত সততা সত্ত্বেও পরোক্ষভাবে দুর্নীতিকে অন্তত সহ্য করেন বলে কোনো কোনো মহলের অভিযোগ রয়েছে। জিল্লুর রহমান খান লিখেছেন, আ পলিটিক্যাল কপলস অফ মেইনটেইন স্টেবিলিটি coupled him to tolerate questionable practices by source of his followers. এই কথার সমর্থন মেলে হলিডে সম্পাদক AZM এনায়েতুল্লাহ খানের একটি মন্তব্যে। তার মতে, জিয়া অন দ্য আদার হ্যান্ড, লাইক আ স্কিলফুল সার্জন উইথ গ্লাভস অন, কেপ্ট হিজ ওন হ্যান্ড অ্যান্ড দেয়ার অফ হিজ ইনিশিয়েট কিন ক্লিনিক্যালি ক্লিন। জাতীয় স্বার্থ ৮ ক বাংলাদেশ জাতি ও রাষ্ট্র এর একটি দুঃসময়ে জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেন। আভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও বৈদেশিক হস্তক্ষেপের আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি দক্ষতা ও কুশলতার প্রমাণ রাখেন। আভ্যন্তরীণ শৃঙ্খলার দুটো ক্ষেত্র, সেনাবাহিনী ও রাজনৈতিক পরিমণ্ডল। একটি হস্তক্ষেপ প্রবণ সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা রাজনৈতিক পরিমণ্ডলে শান্তি বজায় রাখার চেয়েও কঠিন হয়ে দাঁড়ায়। দেশে শাসন বা ক্ষমতার অদলবদলের সমীকরণ জিয়াউর রহমানের অনুকূলেই সংগঠিত হয়। বহিঃশত্রু আক্রমণ অথবা তাদের অনুকূল রাজনৈতিক শক্তির প্রতিষ্ঠা জনগণের এই ধরনের আতঙ্ক এবং আশঙ্কা জিয়াউর রহমানকে নেতিবাচক সুবিধা দান করে। সিভিল সোসাইটি, যারা সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের নীতিগত বিরোধী, তারা আরও বড় ভীতির তুলনায় ছোট ভীতিকে স্বাগত জানায়। জিয়াউর রহমান পরিবেশ এবং পরিস্থিতিকে তার অনুকূলে প্রবাহিত করতে সক্ষম হন। তিনি সেনাবাহিনীতে শৃঙ্খলা তথা প্রফেশনালিজম ফিরিয়ে আনেন। জাতিকে কতিপয় ইস্যুর ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন। যদিও এই জাতীয় ঐক্য পরবর্তীকালে অব্যাহত ছিল না, তবুও তার সময়কে ব্যবহার করে ক্ষমতা সুসংহত করতে তিনি সক্ষম হন। এটাকে একাডেমিকভাবে বেসামরিকরণ প্রক্রিয়া বলা যেতে পারে। এর মাধ্যমে কিছুটা চড়াই উতরাইয়ের মাধ্যমে জাতি লাভ করে কাঙ্ক্ষিত রাজনৈতিক স্থিতিশীলতা। 1976 থেকে 1981 সাল পর্যন্ত এই স্থিতিশীলতার সময়কালে জাতি ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে। জাতীয় উৎপাদন
ব্যাপকভাবে বৃদ্ধি পায়। অতীতের নিয়ন্ত্রিত অর্থনীতির বদলে মুক্ত অর্থনীতি জাতিকে অর্থনৈতিকভাবে লাভবান করে। অতীতের রাষ্ট্রীয়করণের ফলে কোটি কোটি টাকার যে বোঝা রাষ্ট্রের ঘাড়ে চেপেছিল, নতুন বিরাষ্ট্রীকরণের ফলে তা কিছুটা লাঘব হয়। দারিদ্র্য নিয়ন্ত্রিত হয়, মাথাপিছু আয় বাড়ে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প প্রতিটি সেক্টরে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়। ৮ খ ৭৫ সালের ঘটনাবলী পৃথিবীর এই অঞ্চলের বলয় রাজনীতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটায়। ৭৫-এর ঘটনাবলীর মধ্য দিয়ে যেসব নেতা বা সরকার বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হন, তারা বৃহৎ প্রতিবেশীকে তুষ্ট করার কৌশল করেন, কিন্তু দেবতা তুষ্ট না হয়ে বরং রুষ্ট হন। তাই সীমান্তে সহিংসতা বৃদ্ধি পায় এবং এমনকি ঘোষিত রাজনৈতিক আশ্রয়ের আদলে সরকার বিরোধী সশস্ত্র সংগ্রাম পরিচালিত হয়। ফারাক্কা ও ৫২টি অভিন্ন নদীর পানি নিয়ন্ত্রণ ও বন্টনকে রাজনৈতিক দাবারগুটি হিসেবে ব্যবহার করা হয়। পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়রা বৃহৎ প্রতিবেশীর অঘোষিত মদদ লাভ করে। বঙ্গোপসাগরের জেগে ওঠা তালপট্টি দ্বীপ বৃহৎ প্রতিবেশী জবরদখল করে নেয়। আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে অব্যাহত চাপের মোকাবেলা করতে হয়। জিয়াউর রহমান তার স্বভাবসুলভ শান্ত, সতর্ক এবং সুদৃঢ় নীতিভঙ্গির কারণে প্রবল চাপ ও বাধা বিপত্তিকে মোকাবেলা করেন। ভারতের সাথে ফারাক্কা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়, বাণিজ্য স্বাভাবিক হয়ে আসে এবং পার্বত্য সমস্যা সমাধানে ডিস্টার্বড এরিয়া বিল পাশ করা হয়। ৮ গ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বৃহৎ প্রতিবেশীর চাপকে অগ্রাহ্য করার জন্য জিয়াউর রহমান যে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন, তা জাতিকে নতুন প্রত্যয় এবং গৌরব দান করে। সৌদি আরব সহ মুসলিম দেশগুলোর সাথে চমৎকার সম্পর্ক স্থাপিত হয়। ধনী মুসলিম দেশগুলো ১৯৭৫ থেকে ৮১ সময়কালে বাংলাদেশকে অকৃপণ সাহায্য সহযোগিতা দেয়। জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে মুসলিম বিশ্বের সর্বত্র গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হয়ে ওঠেন। ইরান ইরাক বিরোধ নিরসনে তার মধ্যস্থতা প্রয়াস এবং আল কুদস শীর্ষ কমিটিতে তার অন্তর্ভুক্তি দ্বারা এর প্রমাণ মেলে। পাশ্চাত্যের সাথে, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হয়। ৭৫-এর পরবর্তীকালে দেয়া চীনের স্বীকৃতিকে মূলধন করে জিয়া জীবনের সাথে কার্যকর ও সমৃদ্ধ সম্পর্ক নির্মাণ করতে সক্ষম হন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এইসব নববিন্যাস জাতির নিরাপত্তা ও স্বাধীনতাকে সুসংহত করে, শীঘ্রই জাতির সুফল প্রত্যক্ষ করে। ১৯৮০ সালে বাংলাদেশে নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদে সম্মানজনক এবং দুর্লভ বিজয় অর্জন করে। ঘরে বাইরে ক্রিয়া প্রতিক্রিয়া সত্ত্বেও ব্যক্তি জিয়া গোটা বিশ্বে ব্যাপক পরিণতি ও প্রশংসা অর্জন করেন। নিউ ইয়র্ক টাইমস জিয়াকে হার্ডওয়ার্কিং অ্যান্ড অ্যাপারেন্টলি ইনকরাপ্টেবল ইন পার্সোনাল লাইফ বলে অভিহিত করে। লন্ডন টাইমস লেখে, বাই and large, President Ziaur Rahman fed the country away from the false hopes and pointers guerrillas. ফিনান্সিয়াল টাইমস মন্তব্য করে, জেনারেল জিয়া's achievements since winning power of a bloody coup in 1975 have been considerable. He has not only brought relative stability but has lived by all these political promises. He has won international respect for himself and his country. মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী জিলুর রহমান বলেন, জিয়াউর রহমান provided Bangladeshis with a measure of political clarity it had not hot sun before it. মার্কাস ফ্রান্ডা মনে করেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ওয়েলকাম জিয়া অ্যাজ দ্য বেস্ট থিং দ্যাট হ্যাজ হ্যাপেন টু দ্য কান্ট্রি সিন্স ইট ব্রোক অ্যাওয়ে ফ্রম পাকিস্তান। তালুকদার মনিরুজ্জামান বলেন, জিয়া ৩টি জিনিস চেয়েছিলেন: শক্তিশালী সেনাবাহিনী, জনগণের সমর্থন এবং গণতন্ত্র। অবশ্য ৩টি জিনিসের মধ্যে ভারসাম্য রক্ষায় তিনি ব্যর্থ হয়েছিলেন। তালুকদার মনিরুজ্জামান মনে করেন, একজন সামরিক শাসক যদি জনগণের দিকে ছুটে যান, তিনি সামরিক বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। অপরদিকে সামরিক শাসকদের ভালো ধারণা নেই, এইসব সীমাবদ্ধতার মাঝেও জিয়া রাজনীতি ও সামরিক বাহিনীর মধ্যে স্বচ্ছ এবং সঠিক ধারণা পোষণের প্রয়াসী ছিলেন। তালুকদার মনিরুজ্জামানের ভাষায়, জিয়া ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ রুলার্স ফ্রম দ্য মিলিটারি প্রফেশন হু আন্ডারস্টুড দ্য need for politics and politician. They tend to prescribe simple military solution complex political problems. Jia clearly understood the distinction of the functional roles of politics and arms. As he used to say frequently, politics should be made by the politics firepower by firepower. রাজনৈতিক দল ব্যবস্থাপনা ৯। জিয়া ঘরে বাইরে প্রত্যাশিত গণতন্ত্র সফল করতে গিয়ে ২ ধরনের সমস্যার মোকাবেলা করেছিলেন: ১. বিরোধী দলীয় আন্দোলন, ২. নিজ দলীয় আভ্যন্তরীণ সংকট। ১.
1975-এর 15ই আগস্ট এবং তৎপরবর্তী রাজনৈতিক ভাবালুতা ক্রমশ লোপ পায়। কর্নেল তাহেরের মর্মান্তিক পরিণতির মধ্যে দিয়ে 1975-এর 7ই নভেম্বর জঙ্গি বামদের আন্দোলনের আপাত পরিসমাপ্তি ঘটে। অবশ্য সময় এবং সুযোগ মতো তারা সেনাবাহিনী এবং অন্যত্র তাদের বিপ্লবী ভূমিকা অব্যাহত রাখে। 1977 সালের 3রা অক্টোবর একটি ব্যাপক প্রস্তুতিপূর্ণ অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়। এতে তাহেরপন্থীদের সক্রিয় ভূমিকা ছিল বলে প্রমাণ পাওয়া যায়। 7 নভেম্বর 1975-এর রাজনৈতিক ফ্রন্ট, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আভ্যন্তরীণ দ্বন্দ্বে পরবর্তীকালে দ্বিধা এবং ত্রিধা বিভক্ত হলে জিয়াউর রহমান ডিভাইড অ্যান্ড রুলের রাজনৈতিক সুবিধা লাভ করেন। 1980 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের দ্বিধাবিভক্তি ঠেকাতে ভারত প্রবাসী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফেরেন। তার স্বদেশ প্রত্যাবর্তনে সংগঠন এবং আন্দোলন জোরদার হয়ে ওঠে। ইতিপূর্বেই 1977 সাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল সামরিক শাসন বিরোধী আন্দোলন পরিচালনা করে। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে বিরাজিত ভারত ও বাকশাল ভীতি এবং সামরিক শাসনের কচ্ছপ নীতি শাসক জিয়াকে নিরাপদে রাখে। 1978 এবং 1979-এর নির্বাচনের মতো রাজনৈতিক কর্মসূচি দিয়ে তিনি প্রতিপক্ষকে ব্যস্ত রাখেন। ঘরোয়া রাজনীতি থেকে শুরু করে বহিরাঙ্গনের সম্প্রসারিত রাজনীতির মাধ্যমে জনগণ ও প্রতিপক্ষ পুঞ্জীভূত ব্যথা বেদনা ও ক্ষোভ ক্রোধ প্রশমনের সুযোগ পায়। রাজনৈতিক আন্দোলন ও প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য জিয়া কঠিন ও কোমল নীতি অবলম্বন করেন। নিজ দলকে সামনে রাখা এবং আভ্যন্তরীণ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তিনি একই নীতি অনুসরণ করেন। জিয়া আওয়ামী লীগ এবং জাসদকেই মূল প্রতিপক্ষ ভাবতেন। রাজনৈতিক আন্দোলন জোরদার হলে দেখা যেত এই দুই দলের অনেক রাজনৈতিক কর্মী কারান্তরালে চলে গেছে। এক্ষেত্রে শীর্ষ নেতাদের স্পর্শ না করে প্রকৃত কর্মীদের প্রতি জিয়ার চোখ ছিল বেশি। যে রাজনৈতিক প্রতিপক্ষকে সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ম্যানেজ করতেন। অভিযোগ শোনা যায়, দিনে পল্টন রাতে বঙ্গভবন নীতির ক্ষেত্রে উগ্র বামপন্থীরাই অগ্রগামী ছিল। এই সময় মিজান চৌধুরী আওয়ামী লীগ এবং এম আউয়ালের নেতৃত্বে জাসদ দ্বিধাবিভক্ত হয়। জিয়া বিরোধীরা বলেন এই ভাঙনের পিছনে জিয়ার হাত ছিল। আবার কেউ কেউ মন্তব্য করে যে ঝড়ে বদলে কাক মরে আর ফকিরে তার কেরামতি ঝাড়ে। প্রেসিডেন্ট জিয়া এসব ক্ষেত্রে তার ভূমিকার কথা বরাবরই অস্বীকার করেছেন। অবশ্য তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষত সমাজে যারা প্রভাবশালী, তাদেরকে তার দলে যোগদান করার আমন্ত্রণ জানাতেন অকপটে। এভাবে কোনো রকম বড় ধরনের আন্দোলন ছাড়াই তিনি তার শাসনকাল পরিচালনা করেছিলেন। বিরোধী দলের চেয়ে বরং তার নিজ দলের সংকটই তার জন্য বিপদের কারণ ছিল। চট্টগ্রামে এমনই একটি দলীয় অন্তর্বিরোধ মোকাবেলা করতে গিয়েই তিনি ঘাতকের বুলেটে প্রাণ হারান। 2. বিএনপির প্রতিষ্ঠাকালে নানা ধরনের নানা মতের এমনকি পরস্পর বিপরীত মতাদর্শের লোক বিএনপিতে যোগদান করে। আদর্শিক নৈকট্য, বিপরীত রাজনৈতিক শক্তির প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত স্বার্থ এর বিষয়ে সুবিধা লাভ, সমাজে প্রভাব প্রতিপত্তি ইত্যাদি অর্জন ইত্যাদি কারণে বিএনপিতে অসংখ্য লোকের সম্মিলন ঘটে। আদর্শিক চেতনা প্রবল না থাকায় ব্যক্তিগত, উপদলগত, পেশাগত এবং আঞ্চলিক রেষারেষি তীব্রতর হয়। ফ্রন্ট থেকে বিএনপি যখন পার্টি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে তখন ৭৬ জনের আহ্বায়ক কমিটি নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। 19৭৯ সনের সংসদীয় নির্বাচনে এমপি পদের নমিনেশন নিয়ে আরেক দফা অন্তর্দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। এছাড়া মন্ত্রিসভা গঠন নিয়েও তীব্র মতবিরোধ লক্ষ্য করা যায়। প্রেসিডেন্ট জিয়া সব বিতর্ক এবং দ্বন্দ্বের ঊর্ধ্বে থাকার চেষ্টা করতেন। অবশেষে তাকে সবাই মেনে নিত। আগেই বলা হয়েছে, কিছুটা ভীতি প্রদর্শন এবং কিছুটা সুবিধা দান নীতি অনুসরণ করে তিনি এই ঘর সামলিয়েছিলেন। এক পর্যায়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ বিদ্রোহী হয়ে ওঠেন। অনেক দূর অগ্রসর হওয়ার পর তাকে মন্ত্রিত্ব হারাতে হয়। কিছুটা বাধ্যবাধকতার কারণে তিনি আর বাড়াবাড়ি করেননি। অন্যান্য বিদ্রোহীরা অসন্তুষ্ট নেতা এবং এমপিদেরকে তুষ্ট করার জন্য দুধপুল এবং জেলা উন্নয়ন সমন্বয়কারী বা ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটরের পদ প্রদান করা হয়। প্রধানমন্ত্রিত্ব নিয়ে প্রবীণ আমলা মোমেন খান, বদরুদ্দোজা চৌধুরী ও শাহ আজিজের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা উপস্থিত হলে জিয়া অধিকাংশ এমপিদের মতামতের ভিত্তিতে সম্ভবত নিজের ইচ্ছার বিরুদ্ধেই শাহ আজিজকে প্রধানমন্ত্রী করেন। 3. বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল জিয়ার শাসনকালে বিরোধী ছাত্র সংগঠনগুলোর সাথে কখনো কখনো প্রকাশ্য সন্ত্রাসী তৎপরতা প্রদর্শন করে। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকবার বন্দুকযুদ্ধ সংগঠিত হয়। বদনাম রটে যায় জিয়া সরকার ছাত্রদের অস্ত্র সরবরাহ করছে। জিয়া ব্যক্তিগতভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানকে প্রশ্ন করলে তিনি বলেন,
ছাত্রদের অস্ত্রের উৎস অন্যান্য বিরোধী সংগঠনের মতোই একই উৎস। তিনি অস্ত্রের ব্যবহার সম্পর্কে তার ক্রোধ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি আরও বলেন, জিয়া বা সরকারের সংশ্লিষ্ট যখনই এসব অস্ত্র সম্পর্কে অবহিত করা হয়েছে, দলমত নির্বিশেষে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জিয়া রাজনীতিতে শক্তি প্রয়োগের বিরোধী ছিলেন। 4. নিজ সংগঠন ও ছাত্রদলের এসব অবস্থা দেখে জিয়া রহমান নিজ দলকে সুশৃঙ্খল ও জ্ঞানালোকে গড়ার সচেষ্ট হন। রাজনীতিতে নীতি ও আদর্শবোধের গুরুত্ব তিনি অনুধাবন করেন। নেতাকর্মীদের শিক্ষা এবং দীক্ষা দেওয়ার জন্য তিনি রাজনৈতিক ও সামাজিক গবেষণা কেন্দ্র স্থাপন করেন। তিনি বিশ্বাস করতেন দলের প্রতিটি কর্মী দলের আদর্শ উদ্দেশ্য সম্পর্কে অবহিত হবে। মন্ত্রী, এমপি, নেতা সবাইকে তিনি প্রতিষ্ঠিত কেন্দ্রে প্রশিক্ষণ প্রদানের চেষ্টা করেন। এইসব প্রশিক্ষণে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের উপর গুরুত্ব দেওয়া হতো। একটি পরিসংখ্যানে দেখা যায় 9,000 নেতাকর্মীকে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনেক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে এই কেন্দ্রে সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে। জিয়া নিজে এখানে বিভিন্ন আদর্শিক ও জাগতিক বিষয়ানুগ বক্তৃতা করেছেন। এসব নোট ও বক্তৃতাসমূহ এখনও ওই প্রতিষ্ঠানের প্রধান জনাব A.K. ফিরোজ নুনের নিকট সংরক্ষিত আছে। মৃত্যুর কিছুদিন আগে তিনি বিএনপি এর আদর্শ দর্শন সম্পর্কে মন্ত্রীদের একটি টেস্ট নেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি তৎকালীন প্রতিমন্ত্রী এই ধরনের টেস্ট দিতে অস্বীকার করেন এবং পদত্যাগপত্র পাঠিয়ে দেন। উপসংহার: প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই জাতির ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায়। তিনি ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাংলাদেশ রাষ্ট্রতরণীকে নিরাপদ পোতাশ্রয়ে পৌঁছে দিয়েছেন। 75 পরবর্তী টালমাটাল দিনগুলোতে তার মতো ধীশক্তি সম্পন্ন, সাহসী এবং দূরদর্শী রাষ্ট্রনায়কের আবির্ভাব না হলে এই জাতিকে আরও দুর্ভোগ পোহাতে হতো। তিনি এই জনগোষ্ঠীকে কর্ম উদ্দীপনায় উদ্দীপ্ত করতে চেয়েছেন, তাদেরকে সততা, নিষ্ঠা ও দেশপ্রেম শিখিয়েছেন। কৃষি শিল্প এবং শিক্ষার মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেছেন। 2. তার কর্মকৌশল ছিল আপনি আচারী, ধর্ম পরে শেখাও। তিনি কোদালকে কোদাল বলার সৎসাহস রাখতেন। তিনি নিজে কোদাল ধরেছেন, মাটি কেটেছেন। ব্যক্তিগত জীবনে সন্দেহাতীতভাবে সহজ, সাধারণ জীবনযাপন করেছেন। সিদ্ধান্ত গ্রহণের তড়িৎ, প্রত্যয়ী এবং প্রজ্ঞাবান ছিলেন। তিনি এই দেশের রাজা ছিলেন না, কর্মবীর ছিলেন। 3. জাতীয় স্বার্থে তিনি কখনো আপোষ করেননি। প্রতিবেশী পূর্ব অথবা পশ্চিম কোথাও তিনি মাথা নত করেননি। তার ব্রত ছিল শির দেগা নাই দেগা আমাগা, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। জীবন দিয়ে তিনি তা প্রমাণ করে গেছেন।